স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগ অবরোধের ঘোষণা দিলেন হাসনাত আব্দুল্লাহ। তার ডাকে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে গণজমায়েতে অংশ নেয় ছাত্র জনতা, সেখান থেকেই এই ঘোষণা এসেছে। এনসিপি নেতা হাসনাত বলেন, শাহবাগ থেকে দ্বিতীয় অভ্যুত্থানের সূচনা হবে, আর দাবি মানা না হলে শাহবাগ অবরুদ্ধ ও রাস্তা ব্লকেট হবে। জুমার নামাজের পরেই এই কর্মসূচি শুরু হয়। অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ। শেষ রক্তবিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে, আরো যদি এক মাস প্রয়োজন হয়, এক বছর প্রয়োজন হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন রাস্তা ব্লকেট করব। তোদের আত্মনাদ পৌঁছায় না। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী বদরুল আলম শাওন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাওন, কর্মসূচির কি খবর আছে আপনার কাছে জানাবেন আমাদের। জুলাই আগস্ট আন্দোলনরতদের অবস্থান ঘিরে আবারও উত্তাল রাজধানীর রাজপথ। এবার তাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। গতকাল রাত 10টা থেকেই কিন্তু প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন যমুনা, সেই যমুনার সামনেই কিন্তু অবস্থান নেয় জুলাই আন্দোলন ঘিরে যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ পেয়েছে এনসিপি। সেই এনসিপির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও রাজপথ অবরোধের যে ঘোষণাটি দিয়েছিলেন একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। এরপর থেকেই সেখানে অবস্থান নেয় এনসিপির সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা যমুনার সামনে অবস্থান নেয়। তারই প্রেক্ষিতে গতকাল রাত শেষ হওয়ার পরে আজকে সকাল থেকেই কিন্তু এখন পর্যন্ত সেই অবস্থান কর্মসূচি তাদের চলছে। তবে বিকেল 4টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি রাজধানীর হেয়ার রোডে ছিল। সেখান থেকে হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর সেই অবস্থান কর্মসূচি সেখান থেকে শাহবাগে নিয়ে আসা হয়। বলা হয় যে এখন থেকে শাহবাগ পুরোটা অবরোধ করে দেওয়া হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার বা বিগত আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ না করছে, অর্থাৎ আওয়ামী লীগের জুলাই আগস্ট ঘিরে যে অত্যাচার, অর্থাৎ যে তাদের যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা কিন্তু এই রাজপথে অবস্থান করে আছে। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে এই জাতীয় নাগরিক পার্টির পাশাপাশি এই অবস্থান কর্মসূচিতে সমমনা অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই অবস্থান কর্মসূচিতে অবস্থান নিয়েছে। তো এখন তারা রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আছে, পাশাপাশি তারা বিভিন্ন স্লোগান, অর্থাৎ জুলাই আগস্ট ঘিরে তারা যে স্লোগানগুলো তাদের মুখরিত ছিল রাজপথ, সেই একই স্লোগানে এখনও কিন্তু এই শাহবাগকে তারা মুখরিত করেছে। তারা দাবি করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। শাওন, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈর শাসন এবং সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এই ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে। তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। শুক্রবার জুমার পরেই চট্টগ্রামের শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর আশপাশ এলাকা প্রদক্ষিণ করে, পরে লালদিঘির সামনে গিয়ে শেষ হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন শওকতুল আনোয়ার সহ এনসিপি, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠকরা। নোয়াখালীতেও আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র শিবির এবং এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। বিকেলে শহরের মাইজদিতে প্রধান সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি জানান। আজ থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৮ দিনের কর্মসূচি শুরু হয়েছে। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তারুণ্যের সেমিনারের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে। শনিবার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক মহাসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। সমাবেশ উপলক্ষে প্রস্তুত চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দান। মহাসমাবেশকে তরুণদের জনসমুদ্রে পরিণত করতে নানা প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। এছাড়া ১৬ মে খুলনায় সেমিনার, ১৭ মে সমাবেশ, ২৩ মে বগুড়ায় সেমিনার ও ২৪ মে সমাবেশ এবং ২৭ মে ঢাকায় সেমিনার আর ২৮ মে সমাবেশ হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে কাল চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ। দর্শক, পলোগ্রাউন্ড মাঠে সমাবেশের প্রস্তুতি কেমন তা জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, কালকে বিএনপির মহাসমাবেশের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে এবং প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ সোহাগ আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, যে মঞ্চটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি, বিশাল আকৃতির একটি মঞ্চ একেবারে প্রস্তুত হয়েছে। আগামীকাল বিকালে এই মঞ্চে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো একই সাথে বিএনপির নেতৃবৃন্দরা এখানে আসবেন। তো এখানে এই সমাবেশ, যে পলো গ্রাউন্ড মাঠে যে সমাবেশ দীর্ঘদিন পর এই মহাসমাবেশ হচ্ছে, এই সমাবেশকে তারা জনসমুদ্রে পরিণত করতে চায়। তার কারণে নেতাকর্মীদের সমাগম এখন থেকে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এখন থেকে ছুটে এসেছেন। দেখতে পাচ্ছেন মঞ্চ প্রস্তুত, সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। আগামীকাল সকাল থেকে মিছিলে কিন্তু মাঠ প্রাঙ্গণে ভরে যাবে নেতাকর্মীদের অংশগ্রহণ। তো আমরা একটু কথা বলতে চাচ্ছি, কেমন আসলে যে তারুণ্যের যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, এই উচ্ছ্বাসটা জনসমুদ্রে পরিণত হবে কিনা আগামীকালে যে মহাসমাবেশ? ধন্যবাদ নিউজ 24-কে। আপনারা এখানে উপস্থিত হচ্ছেন, আপনারা এখন দেখতেছেন সাধারণ তরুণরা ১৭ বছরে তাদের মতামত ব্যক্ত করতে পারে নাই, তাদের অধিকার ব্যক্ত করতে পারে নাই। সেই অধিকারটা দেখবেন আগামীকালে প্রোগ্রামে এই স্মরণকালে সবচেয়ে বৃহৎ সমাবেশ হবে, যেটা তাদের মতামত, তাদের স্বাধীনতা, তাদের যে অধিকার সেটা বাস্তবায়নের যে লক্ষ্য সেটাকে ব্যক্ত করবে বলে মনে করছেন। ইনশাল্লাহ কালকে তারুণ্যের মহাসমাবেশে চট্টগ্রাম, কুমিল্লা বিভাগ থেকে প্রতিটা জেলা, প্রতিটা উপজেলা, প্রতিটা ইউনিয়ন থেকে লক্ষ লক্ষ জনসমাবেশ হবে ইনশাল্লাহ। কেমন আশা করছেন? আশা করছে এর আগেও একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পলো গ্রাউন্ড মাঠে প্রোগ্রাম করে সমাবেশকে রেকর্ড করেছিল। ইনশাআল্লাহ এবারও তারেক রহমানের নির্দেশে যেই প্রোগ্রাম সমাবেশ হচ্ছে আগামী ১০ তারিখ, সেই ১০ তারিখের প্রোগ্রাম আমরা আশা করছি তারেক রহমানের নির্দেশে যেই প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রাম লোকারণ্য হবে। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ৭২ জনকে আটকের পর বিভিন্ন স্কুলে হেফাজতে রেখেছে বিজিবি। তাদেরকে উপজেলা প্রশাসন ও বিজিবি নিরাপত্তার পাশাপাশি রান্না করা খাবার দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্বাস্থ্যসেবা দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করায় সীমান্ত এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে, তবে সীমান্তে ঝুঁকি নেই বলে দাবি প্রশাসনের। বুধবার ভোরে মাটিরাঙ্গার শান্তিপুর দিয়ে ২৭ জন, তাইন্দো দিয়ে ১৫ জন এবং পানছড়ির লোগাং দিয়ে ৩০ জনকে পৌঁছিন করে বিএসএফ।
সীমান্তরক্ষী বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন একসাথে তাদের বিষয়ে কাজ করছে এবং তাদের বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী সেগুলো নেওয়া হবে। আর মানবিক যেই দুর্যোগ হিসেবে আমরা বিষয়টি বিবেচনা করছি, সেখানে নারী আছে, শিশু আছে, তো তাদের যে আশ্রয়কালীন যে সময়টা, সেজন্য আমরা তাদের আশ্রয় এবং খাওয়ার ব্যবস্থা করছি প্রশাসনের পক্ষ থেকে। সর্ষের মধ্যে ভূত থাকলে সে ভূত তাড়াবে কে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিকেলে লক্ষ্মীপুর সদরের টুমচর আসাদ একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কিভাবে দেশ ত্যাগ করেছেন আব্দুল হামিদ। কোন বাহিনীর সহযোগিতা ছাড়া কেউ পালাতে পারে না। প্রশাসনে এখনও অনেক স্বৈরাচারের দোসররা শক্তিশালী অবস্থান নিয়ে বসে আছে, তাদের কারণে কোনো কাজ এগুচ্ছে না, তারাই এসব অপকর্মে জড়িত বলে মন্তব্য করেন তিনি। পতিত স্বৈরাচার, তাদের দোসররা বিভিন্ন জায়গায় এখনো অত্যন্ত শক্তিশালী অবস্থান গ্রহণ করছে, যার কারণে কোনো কাজে আগানো হচ্ছে না। এই সমস্ত স্বৈরাচারের দোসর যতদিন তাদের পদ পদবি নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করবে, ততদিন এদের যে শান্তি শৃঙ্খলা আইন প্রয়োগকারী সংস্থা তাদের কাজ করতে পারবে না। কারণ শস্যে যদি ভূত থাকে তাহলে ভূত তাড়াবেটাকে। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। চট্টগ্রামে চড়া সবজির বাজার বেড়েছে, মাছ মাংসের দামও। গরু খাসির মাংসের দাম 1000 টাকা ছাড়িয়ে গেলেও কিছুটা স্বস্তি ব্রয়লার মুরগির দামে। রুই, কাতল, মৃগেল সহ সব ধরনের মাছের দরও বেড়েছে। নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের জোর দাবি ক্রেতাদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। গ্রীষ্মকালীন সবজি সমাহার চট্টগ্রামের বাজার। কাকরোল, কচুর ফুল থেকে শুরু করে সব ধরনের সবজি বাজারে দেখা গেলেও দাম শুনে অবাক ক্রেতারা। আলু, টমেটো ছাড়া 80 টাকার নিচে তেমন কোনো সবজি নেই বাজারে। আমরা তো সবসময় এই সবজির জন্য এটা একটা কমন আইটেম, অত্যধিক দাম। বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। সবজি পর্যাপ্তই বলা যায়, 80 টাকা করে। এইদিকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে লইট্টা মাছ। রুই, কাতল, কালীবাউসের দামও আকাশচুম্বী। 2000 টাকায় মিলছে 1 কেজির ইলিশ। সাগর বন্ধ, এখন দেশি মাছের দামটা একটু বেশি। ইলিশ মাছ চলে 2000 টাকা, চাঁদা মাছ চলতেছে 1200 টাকা, ছোটটা 900 টাকা। ছোট ছোট কোরাল মাছ নিলাম 650, তাও কি অনেক যুদ্ধ করে। সবাই যেন ক্রয় করতে পারে এরকম হওয়া দরকার, মধ্যবিত্তরা যেন সবাই কেনাকাটা করতে পারে। হাড্ডিসহ নিলে 800, 850, হাড্ডি যারা 1000। 1000 টাকায় মিলছে 1 কেজি গরু মাংস, আর 1200 টাকায় মিলছে খাসির মাংস। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কমেছে সোনালী মুরগির দাম, তবে বেড়েছে দেশি মোরগের দাম। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের অর্থনীতির প্রাণ কর্ণফুলী নদী রক্ষা এবং সচেতনতা তৈরিতে 1.5 শতাধিক মাঝির অংশগ্রহণে সাম্পান র্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় সাম্পান র্যালিটি উদ্বোধন করেন চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ। এ সময় তিনি বলেন, অবৈধভাবে কর্ণফুলী নদী দখল করা হচ্ছে। কর্ণফুলী নদী ছোট হয়ে যাওয়ায় কমে গেছে সাম্পান চলাচল, আর এই কারণেই 1.5 শতাধিক সাম্পান নিয়ে কর্ণফুলী বাঁচাতে এই ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়েছে। এ সময় নদীর পাড়ে 2000-এরও বেশি অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের দাবিও জানান তারা। ফেনী শহরের রেল ক্রসিংগুলোতে বাড়ছে দুর্ঘটনা। দর্শক, প্রতি মাসে ঝরছে প্রাণ। স্থানীয়দের দাবি ওভারব্রিজ নির্মাণের। আর এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইয়াসিন সুমন। সুমন, অরক্ষিত রেল ক্রসিং নিয়ে কি বলছেন স্থানীয়রা এবং কর্তৃপক্ষ? আপনি যেমনটি বলছিলেন যে রেল ক্রসিং মানে ফেনীতে মৃত্যু ফাঁদ, একটি বড় ধরনের আতঙ্ক। এখানে ফেনীতে ফতেপুর রেল ক্রসিং, সহদেবপুর রেল ক্রসিং সহ এখানে এই যে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে ভুটানপাড়া রেল ক্রসিং। এই রেল ক্রসিং এ প্রতিনিয়ত করছে মারাত্মক দুর্ঘটনা।
গত এক সপ্তাহের ব্যবধানে এখানে দুটি দুর্ঘটনা করেছে। একটি গত পরশুদিন, যেখানে একজন স্কুল শিক্ষক, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, সেখানে ওরা এমনভাবে মাথা কেটে গেছে ট্রেনের সাথে কাটা পড়ে যে ওনার চেহারা পর্যন্ত, ওনার পরিচয় পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। এখানে আজকের এই যে আমরা এখানে যে দাঁড়িয়ে আছি, এই সহদেবপুর রেল ক্রসিং এর মূল যে দুর্ঘটনার কারণ স্থানীয়দের সাথে কথা বলে আমি জানতে পারলাম, সেটি হচ্ছে এখানে ব্যারিকেড, যে চতুর্দিকে যে ব্যারিকেড থাকার কথা, এখানে কোনো ব্যারিকেড নেই। এখানে এক পার্শ্বে শুধু ব্যারিকেড রয়েছে, অন্য 3 পার্শ্ব এখানে উন্মুক্ত রয়েছে। যখন হ্যালো 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 সুমন, আপনাকে ধন্যবাদ। বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমায় সরকারি ছুটি ঘোষণা সহ 11 দফা দাবিতে জামাল খান রোডস্থ বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সভাপতি থানা শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া। তিনি বলেন, পরিষদের উদ্যোগে আগামী 11 মে যুদ্ধ নয়, শান্তি চাই, বিশ্ব শান্তি ও মানবতার জন্য সম্প্রীতি, এই প্রতিপাদ্যকে অন্তরে ধারণ করে সকাল 9টায় চট্টগ্রাম ডিসি হিল চত্বর থেকে একটি বিশাল শান্তি শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। রাঙামাটির পাহাড়ে কৃষিতে অর্থনৈতিকভাবে সম্ভাবনার দ্বার উন্মোচন করছে রক্তফল বা ব্লাড ফ্রুটস। ঔষধি গুণাগুণ সমৃদ্ধ এই ফলের চাহিদা বেশি থাকায় দামও বেশি। স্থানীয় চাহিদা মিটিয়ে এই ফল বাণিজ্যিকভাবে রপ্তানি হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে। আর কৃষি বিভাগ বলছে, সম্ভাবনাময় ফল চাষাবাদে কৃষকদের সহায়তা করতে মাঠ কর্মকর্তারা সক্রিয়। ফাতেমা জান্নাত মামুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেখতে অনেকটা আঙুরের মতো হলেও কাটলে বের হয়ে আসে লাল রং। তবে এটি রক্ত নয়, রক্ত যোগানকারী টসটসে ফলের রস, যা স্থানীয়ভাবে ব্লাড ফ্রুটস নামে পরিচিত। একটা সময় স্থানীয়দের কাছে এটি বনফল নামে পরিচিত ছিল। তবে বর্তমানে পাহাড়ে অনেকে শখের বশে গড়ে তুলেছেন এমন রক্তফলের বাগান। একটি গাছ থেকে 20 থেকে 25,000 ফল পাওয়া যায়। কাঁচা অবস্থায় সবুজ, আর পাকলে টকটকে লাল, ভেতরটাও লাল রসে ভরা। যদি মাটিটা যদি পরিপূর্ণ থাকে, যদি উর্বর থাকে, তাহলে আবার সে আগে ধরে থাকে। এই বল পরিবার সময় পানি ব্যবহার হলে ভালো হয়। ফলটা কিন্তু ভালো, এটা কিন্তু আমি মেডিসিন সারা ফাজও দেয় না, শুধু গরু গোবর দেখতে পাবেন, শুধু গরু গোবর দিয়ে আমি করছি। এই ছিল সংবাদে, ধন্যবাদ।